খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা সবাইকে স্বাগত। আবার তোমাদের সামনে আসতে পেরে খুব ভালো লাগছে। তো আমি আমার পরিচয় আবার দিচ্ছি, যদিও তোমরা চেনো, তারপরও আমি মোহাম্মদ ফজল কাদের চৌধুরী, সিনিয়র শিক্ষক, ব্যবসা শিক্ষা। তো আজকে আমরা আমাদের পিছনে যে অঙ্কটা করেছিলাম সৃজনশীল 2 অধ্যায় 5, আজকে ওই অধ্যায়ের আবার সৃজনশীল 3 নম্বর অঙ্কটা করব। তাহলে অধ্যায় 5 সৃজনশীল 3 নম্বর অঙ্কটা করব। যেহেতু আমাদের অঙ্কটা অনেক বড়, তাই একটু আমি পড়ে শোনাচ্ছি, বোর্ডে লেখা আসলে সম্ভব হচ্ছে না। তোমরা একটু বইয়ের দিকে তাকাও, অথবা পরে যারা দেখবে দেখে নিও। সৃজনশীল 3 পৃষ্ঠা নাম্বার 58, রড ও সিমেন্টের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স পদ্মা স্টিল 2017 সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। মার্চ 2 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা। মার্চ 6 রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় 40,000 টাকা। মার্চ 9 পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা। মার্চ 15 ব্যাংক হতে উত্তোলন 1,50,000 টাকা। মার্চ 18 রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। মার্চ 20 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। মার্চ 26 রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো। মার্চ 28 রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় 2,20,000 টাকা। প্রথম প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয়। খ, মার্চ 2 থেকে মার্চ 15 তারিখের লেনদেনগুলো হতে হিসাবের শ্রেণী উল্লেখ সহ ডেটর ও ক্রেডিটর নির্ণয়। ডেটর ক্রেডিটর এটা পুরনো পদ্ধতিতে বলা হতো, আধুনিক বলা হয় ডেবিট এবং ক্রেডিট। তারপরে গ, মার্চ 18 থেকে মার্চ 28 তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেটর ও ক্রেডিটর নির্ণয়। একই কথা, ডেটর ক্রেডিটর মানে ডেবিট ক্রেডিট। যেটা আগে ব্রিটিশ পদ্ধতিতে ডেটর ক্রেডিটর বলা হতো, সেটাকে আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট বলা হয়। তো ক নম্বর আসো, প্রথমে ব্যয় হিসাবের পরিমাণ। ব্যয় মানে আমরা বুঝি যেটা মুনাফা জাতীয় ব্যয়, যেটা 1 বছরের ভিতরে বারবার হয়, ছোট অঙ্কের হয়, চতুর্থ অধ্যায়ে আলোচনা হয়েছিল। তো ঘরটা হবে কেমন দেখো, সৃজনশীল 3 কি চাইছে, ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয়। এটাই লিখি আমরা, ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয়। এটা যেভাবে চাও উপস্থাপন করতে পারো, যেহেতু এটা জ্ঞান অনুধাবন। এটা তুমি যদি ঘর না করেও করো হয়ে যাবে, যত ঘর দিয়ে করবে সুন্দর, উত্তরটা হলেই হলো। আমরা ঘরে এভাবে করতে পারি, তারিখ, বিবরণ, টাকা, সাল কত 2017, মার্চ। এই যে দেখো 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা। এই ক্রয়টা কি ব্যবসা প্রতিষ্ঠান একবারই করে না বারবার করে? নিশ্চয়ই বারবার করে, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানটাই হচ্ছে যে রড সিমেন্টের দোকান, তাকে বারবার সিমেন্ট কিনতে হয়, বিক্রি করতে হয়, তাই এটাকে আমরা ক্রয় যেহেতু, আর ক্রয়কে আমরা ব্যয়ের মধ্যে ধরি, তাহলে লিখো 1000 ব্যাগ সিমেন্ট ক্রয়। 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা। তারপর মার্চ 20 তারিখ দেখো 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। তাহলে এই যে আমরা ট্রাক ভাড়া দিচ্ছি, এটাও কিন্তু সব সময়ের না। এটা যখনই আমরা কোনো পণ্য কিনবো তখনই ভাড়াটা দিতে হয়। তাই যেহেতু ক্রয়ের সাথে ভাড়াটা সম্পর্কে, এটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরতে পারি। তাহলে লেখো ট্রাক ভাড়া প্রদান, রড আনার জন্য 20 তারিখ রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান। কত টাকা ট্রাক ভাড়া দিল? 25,000 টাকা। চাইলে টাকার ঘর তোমরা দুইটাও দিতে পারো, একটা দিলে হবে। তাহলে আমাদের 4,25,000 টাকা হচ্ছে ব্যয়ের পরিমাণ। ক্লোজ চিহ্ন হবে, তারপর ঘরটা বন্ধ হবে। এই হচ্ছে ব্যয় হিসাবের পরিমাণ। এই উদ্দীপকের মধ্যে আমরা দুইটা ব্যয় পেলাম, একটা হচ্ছে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা, আর হচ্ছে 20 তারিখ 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। এই দুইটা আমরা ব্যয় হিসাবে পেলাম।
যেটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমি ক্ষয়ে চলে যাচ্ছি, এই দুইটাই আমরা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পেলাম। ক্ষয়ের ঘরটা দেখো কেমন হবে। যেহেতু আমাদের অঙ্কটা অনেক বড়, এটা পার্টে পার্টে করতে হয়, তা আমি মুছে ফেললাম, তোমরা দেখে নিও আবার রিপিট করে। ক্ষয় হচ্ছে 2 থেকে 15 তারিখের লেনদেনগুলো হতে হিসাবের শ্রেণী উল্লেখ সহ ডেটর ক্রেডিটর নির্ণয়। তার মানে এখানে দুইটা জিনিস বের করতে হবে, ডেবিট ক্রেডিটও বের করতে হবে, আবার শ্রেণীও বের করতে হবে। তাহলে ঘরটা দেখো কিভাবে হবে। খ নাম্বার, তারিখ, পক্ষ বা যাই লিখো পক্ষ, ডেটর ক্রেডিটর, টাকা, আর হচ্ছে শ্রেণী। তারিখ, সংশ্লিষ্ট হিসাবও লিখতে পারো বা পক্ষ লিখতে পারো, পক্ষ বা হিসাব। ডেবিট ক্রেডিট, যেহেতু ডেটর ক্রেডিটর আছে আমরা ওইটাই ব্যবহার করি। ডেটর ক্রেডিটর, ডেটর ক্রেডিটর, টাকা, আর কি চাইছে, শ্রেণী। কয়টা শ্রেণী আমাদের হিসাবে? 5টা শ্রেণী। কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, 5টা শ্রেণী। তাহলে 2017 মার্চ মাসের কত থেকে শুরু? 2 তারিখ। আচ্ছা দেখো তো 2 তারিখ কি আছে। 2 তারিখে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয়। তাহলে আমরা ক্রয়ের জাবেদাটা কি জানি, বা ডেবিট ক্রেডিট। পণ্য ক্রয় করলে ব্যয় হয়, আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর অন্যদিকে যেহেতু কিনতে গিয়ে নগদ টাকা চলে গেছে, তাই হবে নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব, এটা হচ্ছে ডেটর বা ডেবিট ক্রেডিটও লিখতে পারো, আর নগদান হিসাব এটা হচ্ছে ক্রেডিটর। আচ্ছা, টাকা কত? 4 লক্ষ টাকা। টাকা না দিলেও চলবে, তারপর দিতে পারো। এখন ক্রয়কে আমরা কোন শ্রেণীতে ফেলবো? এটা হচ্ছে ব্যয়ের শ্রেণী, ব্যয় হিসাব। আর এইদিকে নগদ টাকা, এটা কোন শ্রেণী? সম্পদ, কারণ নগদ টাকা আসা যাওয়া এটা সম্পদের মধ্যে পড়ে। তারপরে টান হবে। আচ্ছা গেল। তারপরে হচ্ছে মার্চ 2 এর পরে মার্চ 6। মার্চ 6 কি আছে? রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়। তাহলে স্কেলকে আমরা কি কোন হিসাবে ফেলতে পারি? হিসাব, অফিস সরঞ্জাম। যেহেতু এটা ইলেকট্রনিক সামগ্রী, এটাকে আমরা লিখতে পারি অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেটর, রড ও সিমেন্ট পরিমাপের জন্য। যেহেতু এখানে কিছু উল্লেখ না, আমরা এটাকে নগদে ধরবো, আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট বা ক্রেডিটর। ক্রেডিটর কত টাকা? 40,000 টাকা। আচ্ছা, অফিস সরঞ্জাম এটা কোন শ্রেণীতে পড়ে? নিশ্চয়ই সম্পদ, কারণ ব্যবসায় যদি কোনো এরকম স্থায়ী খরচ হয় যেটার দ্বারা আমরা ভবিষ্যৎ সুবিধা পাবো, এটাকে আমরা সম্পদ বলি। আর নগদ টাকা এটাও সম্পদ, তাহলে দুইটাই সম্পদ হিসাবের মধ্যে পড়ে শ্রেণীতে। তারপরে মার্চ 6 এর পরে মার্চ 9। মার্চ 9 কি আছে? পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি। পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি। আচ্ছা বলো তো, চেক পেলে কি টাকাটা ব্যবসায় আসবে না ব্যাংকে যাবে? নিশ্চয় ব্যাংকে যাবে। তাহলে আমাদের ব্যাংকের টাকা বেড়ে যাবে। আমরা এটাকে লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব। আর অন্যদিকে পূর্বের পাওনা বলছে কাদের কাছে আমরা টাকা পাই? নিশ্চয় যাদের কাছে আমরা বাকিতে মাল বিক্রি করেছিলাম, তাদেরকে কি বলা হয়? দেনাদার বা প্রাপ্য হিসাব, তাই না? তাহলে আমরা এটাকে দেনাদারও লিখতে পারি, প্রাপ্য হিসাবও লিখতে পারি। প্রাপ্য হিসাব, যাদের কাছে আমরা টাকা পাবো। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে ডেটর। আবার বলতেছে এটাকে ডেবিট ক্রেডিটকে ডেটর ক্রেডিটর বলা হয়। আর ক্রেডিটর কত টাকা? 2 লক্ষ টাকা।
তাহলে কোন শ্রেণীতে পড়বে? ব্যাংক হিসাব, এটাও সম্পদ, যেহেতু ব্যাংকের জমা টাকা সম্পদ হয়, ব্যাংক হিসাব এটা সম্পদ। আর প্রাপ্য হিসাব, এটাও যেহেতু আমরা তাদের থেকে টাকা পাচ্ছি, এটা আমাদের জন্য সম্পদ হবে, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। তারপরে মার্চ 9 এর পরে মার্চ কত? 15। ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন। আচ্ছা বলো, ব্যাংক থেকে উত্তোলন করলে কি ব্যবসায় টাকা আসে, আর ব্যাংকের টাকা কি হবে? কমে যাবে। তাহলে ব্যবসায় টাকা আসা মানে হচ্ছে নগদ টাকা বেড়ে যাওয়া, আমরা এটাকে লিখতে পারি নগদান হিসাব, ডেবিট নগদান হিসাব। আর যেহেতু ব্যাংকের টাকা কমে গেল, সেটাও সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তাহলে আমরা ব্যাংকটাকে কমাই দিই, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে একটা হচ্ছে ডেটর আর একটা হচ্ছে ক্রেডিটর। কত টাকা? ব্যাংক হতে উত্তোলন 1,50,000 টাকা, আর এদিকেও 1,50,000 টাকা। তাহলে নগদ টাকাও সম্পদ, সম্পদ হিসাব। আর এদিকে ব্যাংকের জমা টাকা, সেটাও সম্পদ। এই হচ্ছে 4টা এন্ট্রি। তাহলে কি দাঁড়ালো? তারা 2 থেকে 15 তারিখের লেনদেনগুলো শ্রেণীও চাইলো, এই যে শ্রেণী, আর ডেটর ক্রেডিটর চাইলো। ডেটর ক্রেডিটর যেটাকে আমরা বর্তমানে বলি ডেবিট এবং ক্রেডিট। চাইলে তুমি ডেটর ক্রেডিটরও লিখতে পারো, ডেবিট ক্রেডিটর লিখতে পারো, কোনো সমস্যা নেই, যেটা যা হয় তাই লিখবে, ডেটর ক্রেডিটর। আচ্ছা, তাহলে 15 তারিখ ছিল ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক থেকে যদি ব্যবসার টাকা 2 জায়গায় থাকে, ব্যবসার ক্যাশেও থাকে, ব্যাংকেও থাকে, তো ব্যাংক থেকে যদি আমরা টাকা তুলে আনি, তাহলে কি হয়? ব্যবসার নগদ টাকা বেড়ে যায় আর ব্যাংকের টাকা কমে যায়। নগদ টাকাও সম্পদ, ব্যাংকে জমা টাকাও সম্পদ। সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আমি মুছে ফেলছি, পরেরটা চলে যাচ্ছে। গ নম্বরে বলেছে মার্চ 18 থেকে মার্চ 28 তারিখের লেনদেনের কারণ সহ ডেটর ক্রেডিটর। আগের মতোই, শুধু এখানে শ্রেণীর সাথে আমাকে কারণটাও লিখতে হবে। তাহলে গ, কারণ সহ ডেটর ক্রেডিটর নির্ণয়। কারণ সহ ডেটর ও ক্রেডিটর নির্ণয়। ক্রেডিটর নির্ণয় করা হলো। তারিখ, পক্ষপাত শ্রেণী, ডেটর ক্রেডিটর, টাকা, কারণ। তারিখ, পক্ষ অথবা হিসাব, এটাকে সংশ্লিষ্ট হিসাবে লিখতে পারো। আর এখানে কি হবে? ডেটর অথবা ক্রেডিটর, আর এটা টাকা, আর এটা হবে কারণ। কারণ, ব্যাস। তাহলে সাল কত? 2017 মার্চ মাস কত তারিখ থেকে চাইছে? 18 তারিখ থেকে। আচ্ছা দেখো তো 18 তারিখ কী ছিল? রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয়। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বিক্রি যে করলাম নগদে না বাকিতে, এটা কিন্তু উল্লেখ নাই, কিন্তু একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি নাম উল্লেখ করে, নগদ উল্লেখ না করে বিক্রয় বা ক্রয় থাকে, সেটাকে আমরা কি বলেছিলাম? বাকিতে। তাহলে এই যে রেজা ট্রেডার্স থেকে 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় নিশ্চয় বাকিতে, এটাকে আমরা রেজা ট্রেডার্সটাকে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব লিখতে পারি। যেহেতু বিক্রি করছি, টাকাটা আমরা পরে পাবো, তাহলে আমরা প্রাপ্য হিসাব লিখি। প্রাপ্য হিসাব চাইলে এখানে রেজা ট্রেডার্স ব্র্যাকেটে লেখা যায়, আর বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব। আচ্ছা, এটা হবে ডেটর, এটা হবে ক্রেডিটর। আমি আবার বলছি, এটা কিন্তু ডেবিট ক্রেডিট লিখলেও সমস্যা নেই,
যেহেতু প্রশ্নে দেওয়া আছে তাই আমি ডেটর ক্রেডিটর কথাটা ব্যবহার করছি। 18 তারিখ কত ছিল? 1 লক্ষ টাকা। তাহলে রেজার ট্রেডার্স এটা প্রাপ্য হিসাব ছিল, তাই না? প্রাপ্য হিসাব কোন শ্রেণীতে পড়ে? সম্পদ। এখন যেহেতু কারণ চাইছে আমরা এইভাবে লিখব সম্পদ বৃদ্ধি, কারণ যেহেতু আমার দেনাদার বেড়ে গেল বা প্রাপ্য টাকা আমি পাবো, এটা বেড়ে গেল। আর বিক্রয় হিসাবে কোন শ্রেণীতে লিখতে পারি আমরা? আয়। তাহলে এটা কি? আয় বৃদ্ধি। আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তারপর মার্চ 18 পরে কত? মার্চ 20। দেখো কি আছে? 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। ভাড়া প্রদান করলে নিশ্চয় টাকা চলে যায়, আবার ওইদিকে ব্যবসার খরচ বেড়ে যায়। তাহলে আমরা এটা লিখতে পারি পরিবহন খরচ হিসাব। পরিবহন খরচ হিসাব। পরিবহন খরচ হিসাব। আর ওইদিকে নগদ টাকা চলে যাওয়াতে নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ডেটর আর এটা হচ্ছে ক্রেডিটর। কত টাকা? 25,000 টাকা। তাহলে কি হবে? পরিবহন খরচ মানে আমার ব্যয় বৃদ্ধি, আর ব্যয় বৃদ্ধি পেলে সূত্রে কি ছিল? ব্যয় বৃদ্ধি ডেবিট। আর নগদ টাকা এটা কোন শ্রেণীতে পড়ে? সম্পদ। এবং সম্পদ নগদ টাকা চলে যাওয়া মানে সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। দেখো সূত্রের সাথে মিলে যাচ্ছে, হ্রাস। তারপরে মার্চ 20-এর পরে কত হবে? মার্চ 26। রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো। এই যে দেখো 18 তারিখে আমরা যে সিমেন্টটা বিক্রি করেছিলাম এখন ফেরত আসলো। ঠিক এখানে যে ছিল সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি, এটার উল্টা হয়ে যাবে। যখন ফেরত আসে তখন মূল জাবেদাটার উল্টা করে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু কারণ আমি যখন বিক্রি করেছিলাম তখন আয় বৃদ্ধি ছিল, সম্পদ বৃদ্ধি। এখন যখন মালটা আবার ফেরত চলে আসছে আমার আয়ও হ্রাস পাবে, সম্পদও হ্রাস পাবে। তাহলে আমরা এখন লিখতে পারি বিক্রয় ফেরত হিসাব ডেবিট। বিক্রয় ফেরত হিসাব। আর এইদিকে হচ্ছে যে প্রাপ্য হিসাবটা কমে যাবে বা দেনাদার কমে যাবে, প্রাপ্য হিসাব। কত টাকা? রেজাল্টের হচ্ছে 10 ব্যাগ সিমেন্ট ফেরত হলো। আচ্ছা, এখানে কিন্তু উল্লেখ নাই টাকাটা আসলে কত হবে, এখানে তো টাকাটা উল্লেখ নাই। তারপরে আমরা যদি বের করে দিতে চাই দিতে পারি। এই যে দেখো আমি যখন কিনেছিলাম তখন কি ছিল? 200 ব্যাগ সিমেন্ট বিক্রি করেছিলাম। যখন বিক্রি করেছিলাম 200 ব্যাগ সিমেন্ট 1 লক্ষ টাকা। তাহলে আমি যদি 1 লক্ষ টাকাকে 200 দিয়ে ভাগ দিই আমার কত দাঁড়ায়? ভাগ 200, 500 টাকা। 500 টাকা করে 200 ব্যাগ সিমেন্ট 1 লক্ষ টাকা। 500 টাকা করে 200 ব্যাগ সিমেন্ট 1 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে এখন আমি কয় ব্যাগ সিমেন্ট ফেরত দিচ্ছি? 10 ব্যাগ। তাহলে 10 ব্যাগের দাম কত হবে? 10 গুণ 500। এটা যদিও ওরা দেওয়া নেই, আমরা বের করে নিতে পারি। 500 গুণ 10, তার মানে 5,000 টাকার মাল আমি ফেরত দিচ্ছি, সরি ফেরত আসছে আমার কাছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি বিক্রয় ফেরতকে লিখতে পারি আয় হ্রাস। আগে ছিল আয় বৃদ্ধি, এখন আয় হ্রাস। আর এখন হচ্ছে যে আমার যেহেতু প্রাপ্য কমে যাচ্ছে তাই সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস। আয় হ্রাস, সম্পদ হ্রাস। এখন আসো মার্চ 28, রড সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয়। নিশ্চয়ই মোটর ভ্যানটা আমাদের ব্যবসার জন্য কী হবে? সম্পদ হবে। আর সম্পদ বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট হয়। আবার অন্যদিকে ব্যবসা থেকে কি হচ্ছে? নগদ টাকা চলে যাচ্ছে। রড সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয়, তো নগদ টাকাও সম্পদ, সম্পদ হ্রাস পেলে কী হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি মোটর ভ্যান হিসাব ডেবিট, মোটর ভ্যান হিসাব। আর অন্যদিকে হচ্ছে নগদান হিসাব। যেহেতু বইয়ে ডেটর ক্রেডিটর আছে তাই আমি ব্যবহার করছি, তোমরা ডেবিট ক্রেডিট লিখলেও সমস্যা নেই। তারপরে যেহেতু বইয়ে ব্যবহার করেছে পুরনো পদ্ধতিতে আমরা ডেটর ক্রেডিটর লিখতে পারি। কত টাকা? 2,20,000 টাকা।
তাহলে মোটর ভ্যান এটা ব্যবসার জন্য সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর অন্যদিকে নগদ টাকা চলে যাওয়া এটাও সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আচ্ছা, হিসাব না, এখানে লিখতে হবে সম্পদ বৃদ্ধি, আর এখানে হচ্ছে সম্পদ হ্রাস। তাহলে একদিকে ব্যবসার সম্পদ বৃদ্ধি পেল, অন্যদিকে ব্যবসার সম্পদ কি হলো, হ্রাস পেল। তাহলে 1 2 3 4, সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস, আয় হ্রাস, সম্পদ হ্রাস, ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি। আচ্ছা, মোটামুটি এতটুকু ছিল আমাদের আজকের অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে, এটাই তোমাদের বাড়ির কাজ রইল। আসলে তো হিসাব বিজ্ঞান বুঝতে পারো, যতই করবে ততই তোমার এটা আয়ত্তে আসবে, এটা মনে থাকবে। তো আজকে ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।